একটা সৎ মায়ের যেরকম আচরণ হয় আমার মা ঠিক সেরকম আমার সাথে ওই আচরণগুলাই করতো। খেতে বসলেও আমার সাথে ভালো ব্যবহার করতো না, যেন রক্তের সম্পর্কের কেউ হই না আমি। আমার কেন ভালো মন্দ খেতে হবে, আমার কেন ডিম দুধ এইসব খেতে হবে, ফলমূল কেন খেতে হবে। আমার ছোট বোন যদি কোনো কিছু খায় তাহলে সেটা যদি আমার ছোট বোন আমাকে এনে দেয়, আপা খাও, তখন আমি সেই জিনিসটা খেলে আমার মা অনেক ঝামেলা পাকিয়ে দিত, বলতো রাক্ষসী সব খেয়ে নিচ্ছে, ছোট বাচ্চাটাকেও খেতে দেয় না, আজকে আসুক তোর বাবাকে সবকিছু বলবো। আর আমার বাবাকে সবকিছু এভাবেই বলতো যে ছোট বাচ্চার খাবার নিয়ে তোমার বড় মেয়ে খেয়ে ফেলে। ঠিক আমার বাবা এই কথাগুলো কখনো আমাকে জিজ্ঞেস করে না ও আমাকে দিছে কিনা বা আমি কি ইচ্ছা করে খেয়েছি কিনা। আসলে আমার বাবাকে যা বলতো আমার বাবাও তাই বিশ্বাস করতো। এই সব কিছু আর সহ্য করতে পারতেছিলাম না। একটা সময় মনে হলো নিজের বাবা মায়ের কাছ থেকে এরকম আচরণ আর সহ্য করতে পারতেছি না। নিজের বাবা মায়ের কাছ থেকে এরকম আচরণ মেনে নেওয়া ভীষণ কষ্টের, কারো কাছে বলতেও পারতাম না। কারণ আমার চাচা চাচি দাদির সাথে আমার মায়ের বা আমাদের সাথে কারো ভালো সম্পর্ক ছিল না, কেউ আমাদের বাসাতে আসতেও পারতো না। শুধুমাত্র আমার নানি বাড়ির সাথে আমার মায়ের ভালো সম্পর্ক, সেখানেই যাওয়া আসা ছিল। একদিকে আম্মু, অন্যদিকে নানির কথা শুনতে শুনতে আমি তো একদম পাগল হয়ে যাইতেছিলাম। অকারণে তাদের এই কথা শুনতে শুনতে আমার উপর ভীষণ মানসিক চাপ পড়ে। একটা সময় না পেরে আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলি। অনেক রক্ত বেরিয়ে যায়, হাসপাতালে নিতে হয়, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না, আমি বেঁচে গেলাম। দ্বিতীয়বারের মতো তখন জীবনটা যেন আবারও বিষাদময় হয়ে উঠলো। আগে যা একটু কম কথা শুনতাম, এখন তো আমাকে আরো অনেক বেশি কথা শুনতে হয়। জানি না আমার কেন জানি তাদের কথা শুনতে এত বেশি খারাপ লাগে, মাথা ব্যথা করে। আর তারা যে এত কথা বলে তাদের কি একটুও খারাপ লাগে না? এই ঘটনার পর থেকে উঠতে বসতে খেতে বসলে যে কোনো জায়গায় গেলে আমার আম্মু আমাকে নানু এত কথা শোনাতো যে আমি সহ্যই করতে পারতেছিলাম না। জীবনটা যেন মনে হয় জাহান্নাম হয়ে যাচ্ছিল। যদি রাগ করে না খেয়ে থাকতাম তারপরও আম্মু কখনো বলতো না ভাত খাওয়ার কথা। একটা সময় আমার সেই ছেলেটার কথা ভীষণ মনে পড়তো। বাবা নেই, সে আমার সাথে একটু কথা বলতে চাইতো, আমিও নিজেকে ভীষণ একা ফিল করতাম। তার সাথে তখন থেকে কথা বলা শুরু করলাম। আম্মুর ফোন থেকে তাকে কল দিলাম, তার সাথে কন্ট্যাক্ট করা, দেখা করলাম, সবকিছু তার সাথে শেয়ার করলাম। সে আমাকে অনেক সাহস দিল, তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে ফোন দিও, যখনই আমি পারবো তোমার সাথে কথা বলবো। গোপনে সে আমাকে একটা ফোন কিনে দিল, আর এই ফোনটা আমাকে গোপন করে রাখতে বলছে, যখনই আমার মন চাইবে তখনই আমাকে ফোন দিতে বলছে। এরপর থেকে আম্মু আমাকে যত কথাই বলতো আমি আর গায়ে মাখতাম না, আমি শুধুমাত্র পড়াশোনা করতাম আর তার সাথে আমি কথা বলতাম। যখনই আমার মন খারাপ থাকতো তার সাথে কথা বললে আমার মনটা ভালো হয়ে যেত। আম্মুর হাজারটা কথায় আমার তখন আর খারাপ লাগতো না, আমি ওইসব কিছু আর কানেই নিতাম না। আমি অনেক ভালো সময় কাটাচ্ছিলাম, তখন আর কারো কথায় আমার খারাপ লাগতো না। ভাবতাম তার মুখ আছে, সে বলতেছে একদিন হয়তো বা বন্ধ হয়ে যাবে। এভাবে আমার দিন যেতে থাকলো। আমার মামা বিদেশ থেকে আসলো, তার বিয়ে ঠিক হলো, সবাই মিলে তার বিয়েতে গেলাম। বিয়েতে অনেক লোকজন আসলো, সেখানে আমার এক খালাতো ভাইয়ের সাথে দেখা। সে আমার 2 বছরের ছোট ছিল, কিন্তু অনেকদিন পর দেখা হওয়ার কারণে অনেক আগ্রহ নিয়ে কথা হলো। সেটা আবার আমার আম্মু দেখে ফেলছিল, আমাকে বারবার নিষেধ করছিল কথা বলার দরকার নাই। আমি বলছিলাম ঠিক আছে আর বলবো না। এভাবে অনেক মজা করে দিন কাটছিল। সেই বিয়েতে আমার মামাতো বোনরা সবাই মিলে বোর জুতা লুকাতে চাইলো, কিন্তু আমাকে বললে আমি সেটা না করি। আমি জানি আমি যদি এরকম কিছু করি আমার আম্মু আর নানু অনেক রাগারাগি করবে, তাই আমি তাদেরকেও না করি। তারা কিন্তু এই কথাটা মেনে নেয়, কিন্তু সত্যি সত্যি তারা জুতাটা লুকিয়ে ফেলে। একটা পর্যায়ে জুতাটা খুঁজে যখন পাচ্ছিল না তখন আমার নানু আর আমার আম্মু আমাকে দোষারোপ করে, জুতাটা আমি লুকাইছি, আমি ছাড়া নাকি কেউ লুকায় নাই, কারণ ওই ঘরের দায়িত্বে তখন আমিই ছিলাম। আমি এসব করিনি, যারা করতে চাইছিল আমি তাদেরকে বারণ করছি, তারপরও তারা লুকাইছে। এই কথা আমার মা আম্মু মানতেই চাইতেছিল না। একটা পর্যায়ে আমাকে চোর এইসব বলে সম্বোধন করে, আর সবার সামনে আমার নানু আমাকে চর মেরে বসে। আমার তো নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল আমি কেন ওই বিয়ে বাড়িতে গেছিলাম। যাই হোক, ব্যাপারটা অবশ্য আমার মামা আর আব্বু মিলে সমাধান করে ফেলছে, আর যারা লুকিয়ে রাখছিল তারা তো ফেরত দিছেই, পরবর্তীতে ভুলও স্বীকার করে। কিন্তু আমি যে অপমানিত হলাম এটা নিয়ে আমার নানুর কোনো আক্ষেপ ছিল না। যথারীতি বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, সবাই চলে গেল। এর মধ্যে আমার মামা তার স্বর্ণের চেন কোথায় রাখছে খুঁজে পাচ্ছিল না, কোথায় রাখছে মনেও পড়তেছে না। অনেক খোঁজাখুঁজির পরেও সেটা পাচ্ছিল না। আমি নিজে তাদের সাথে খোঁজাখুঁজির লেগে পড়ি। একটা পর্যায়ে চেনটা খুঁজতে খুঁজতে আমি নিজেই পেয়ে যাই, সেটা সবাইকে দেখাই, হয়তো এটাই সেই চেন। আমার নানি আমার হাতে চেনটা দেখে ঝাড়ু দিয়ে আমাকে মারতে থাকে, বলে তুই এটা পারিস, তুই জুতা লুকাই রাখছিলি, তুই এই চেনটাও লুকাই রাখছস। এত ছোট করে অনেক কথা বলে আমায় লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। যে কাজটা আমি করলাম না সেটা আমার উপর চাপিয়ে দিল। আমি কিছুতেই মানতে পারছিলাম না। আমি আমার মামাকে বলছিলাম, মামা সত্যি এই কাজটা আমি করিনি, বিশ্বাস করো, আমি যদি এই কাজটা করতাম তাহলে চেনটা তো আমার নিজের কাছে রাখতাম, আমি কেন ফেরত দিতাম। তখন আমার মামা আমাকে সরি বলে যা কিছুই হয় না, এসব ভুলে যাও। আমি নানির বাড়ি থেকে ফিরে এসে সবটা শেয়ার করি আমার বন্ধুটার সাথে। সে আমাকে বলে ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তার সাথে আমার ভালোই দিন কাটতে শুরু করলো। মাঝে মাঝে দেখা করতাম, মাঝে মাঝে কথা বলতাম। সামনে আমার এসএসসি পরীক্ষা চলে আসলো, ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার কাছে থাকা ফোনটা আমার মায়ের কাছে ধরা পড়লো। ওই দিন বাসায় মনে হয় হাঙ্গামা শুরু হয়ে গেল। প্রশ্নের সম্মুখীন হয়ে তখন আমি এক পর্যায়ে সত্যিটা বলেই দিই, ছেলেটা শুধুমাত্র আমার বন্ধু আর কিছুই না, তার সাথে কথা বলতে ভালো লাগে তাই কথা বলি। এই কথা শুনে আমার নানি তো সাথে সাথে আমাদের বাসাতে চলে
আসে, জঘন্য ভাষায় আমাকে গালিগালাজ করে, সাথে আমার মাও করে। আমি বলি এত বকাবকির দরকার নাই, আমার ফ্রেন্ড, তাই আমি ওর সাথে কথা বলতাম, এখন আর কথা বলবো না। তারপর থেকে তার সাথে আমি আর কথা বলি নাই, কিন্তু তারা আর থেমে থাকে নাই। তারা ওই ছেলেটার নাম্বার নিয়ে যায় আমার কাছ থেকে। আমার নানি ওই ছেলেটাকে ফোন দেয়, তার সাথে অনেক ধরনের কথা বলে, তাদের অবস্থা সম্পর্কে শুনে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু শুনে আম্মুকে বলে তোকে এক ফকিন্নির কাছে বিয়ে দিছি, তোর মেয়ে হচ্ছে তার চাইতে বড় ফকিন্নিরে দোষছে, এটা কোনোভাবে মানা যায় না, তোর বিয়ে দিয়ে এখনো পস্তাইতেছি, আবার তোর মেয়ে কিনা এমন ফকিনির সাথে সম্পর্ক করে যার সাথে নাকি সমাজে একসাথে জায়গাও হবে না, এতটা নিম্নবিত্ত পরিবারের সাথে সম্পর্ক করছে, মুখে চুনকালি দিল, এ ধরনের আরো কথা বলে। আমি তাদেরকে বলি তোমরা এই সমস্ত কথা কেন বলতেছো, মাতামাতি কেন করতেছো? আমি কিন্তু একবারও বলিনি তার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে বা তার সাথে আমি সারা জীবন থাকতে চাই, আমি এরকম কোনো কিছু বলি নাই। শুধু আমি কথা বলতাম বন্ধু হিসেবে, তোমরা নিষেধ করলে আমি বলবো না, তোমরা কেন এই ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ? আমার নানি আমার কোনো কথাই শুনলো না, সে এই ব্যাপারটাকে নিয়ে অনেক বড় হাঙ্গামা করলো, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথা শোনালো, আমার দাদিকে ডাকলো, আমার দাদি অনেকদিন পর আমাদের বাসায় আসলো, আমার দাদিকেও বললো আমি নাকি এই সমস্ত কাজ করেছি। আমার দাদি আমাকে কিছুই বললো না, বললো শুধুমাত্র তোমার মেয়ের থেকে অন্তত ভালো আছে। আমার দাদির এই কথা শুনে আমার নানি আমার মার তেলে বেগুনে জ্বলে উঠলো, দুজনে মিলে আমাকে অনেক মারলো। এই প্রথম আমি কোনো অপরাধ করছি যার জন্য আমি মার খাইলাম, আমার কোনো আক্ষেপ নাই, কারণ আমি সত্যি অপরাধী। কিন্তু এ পর্যায়ে আমি অনেকবার অনেক রকম পরিস্থিতির শিকার হয়েছি যেখানে কিনা বিনা দোষে আমি দোষী ছিলাম, আর বিনা দোষে তো শাস্তি অনেকবারই ভোগ করছি। ঠিক করে নিলাম পরীক্ষাটা শেষ হোক, তারপর কিছু একটা করব। পরীক্ষার জন্য শুধুমাত্র চুপ করে থাকলাম, তারা অনেক কথাই শোনাতো কিন্তু আমি কিছু বলতাম না, আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। যথারীতি পরীক্ষা শেষ করলাম, এর মধ্যে জানতে পারলাম ওই ছেলেটাকে ফোন নিয়ে আমার নানি অনেক গালাগালি করছে, তাদের অনেক ছোট করে কথা বলছে, ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, গরিব, আরো অনেক কথা বলছে, যেগুলো সে আমাকে বলল। আমি তাকে বললাম দেখো তুমি আমাকে মাফ করে দিও, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি মনে কষ্ট নিও না। তখন আমার বন্ধুটা ছোট একটা কাজের সাথে যুক্ত হয়েছে, পাশাপাশি নিজের পড়াশোনাটাও করছিল। একদিকে আমার এসএসসি পরীক্ষাটাও শেষ হয়ে গেল, আমি একটু একটু করে তার সাথে কথা বলতাম লুকিয়ে, যখন কেউ দেখতো না। একদিন আব্বু তাকে দেখে ফেলে আমার বাড়ির কাছে, সে একটা ছোট জব করতো, তো ইচ্ছে করে সে জবটা এখানে নিয়েছিল যেন আমার সাথে মাঝে মাঝে দেখা করতে পারে। আব্বু তাকে দেখতে পায়, আসলে সে সেদিন জবের জন্য এসেছিল, আমাদের কোনো দেখা করার প্ল্যান ছিল না। আমার মাও সেদিন বাসায় ছিল না, বোনকে নিয়ে স্কুলে গেছিল, যেহেতু বাসাটা একদমই খালি ছিল তাই বাবা মনে করছিল আমি ছেলেটাকে বাসায় আসতে বলছি। এভাবে আমার আব্বু আমার উপর অনেক রাগান্বিত হয়ে যায়, বাসায় এসে আমার কোনো কথা না শুনে আমাকে ভীষণ মারে। এই প্রথম আমি আমার আব্বুকে এতটা রাগান্বিত অবস্থায় দেখলাম, আমি নিজেও জানতাম না কেন সে এমন করছে। আব্বুকে বললাম কি হয়েছে তোমার? তখন আব্বু আমার নোংরা ভাষায় গালি দিয়ে বলল ফাঁকা ভাষায় আমি নাকি ছেলেটাকে আসতে বলেছি, আমার এত বড় সাহস হয়ে গেছে। তোমার মা সব সময় বলতো তুমি খারাপ হয়ে গেছো, আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন মনে হচ্ছে তুমি সত্যি অনেক খারাপ হয়ে গেছো, তুমি ফাঁকা ভাষায় একটা ছেলেকে ডেকেছো, তোমার একবারও লজ্জা করলো না? আমি সেদিন ভেবেছিলাম আব্বু কি শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো, আমি মনে হয় এই মুখটা আর কাউকে দেখাতে পারবো না। আব্বু চলে যেতে আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আমি যাচ্ছি, আমি আর ফিরবো না, এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না, তুমি ভালো থেকো। সে আমাকে বলল কি হয়েছে তুমি সবটা বলো। আমি তাকে সবকিছু খুলে বললাম। সে আমায় বলল মাথা ঠান্ডা করো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, এরকম করো না। আমি তার কোনো কথাই শুনলাম না, আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসি আর কখনো ফিরবো না বলে। তখন সে ছেলেটা আমাকে নিতে আসে, তার আত্মীয় বাড়িতে আমাকে রেখে যায় কিছুদিন থাকার জন্য, যাতে মাথাটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি চলে যাই। আমি কিছুতেই যেন মানতে পারছিলাম না, আমার আব্বু আমাকে ভুল বুঝলো, আমি মানতে পারছিলাম না। আমি 4-5 দিন থাকার পর সবাই বলাবলি করছিল সমাজ এটা খারাপ দেখাবে আর তোমরা বিয়ে করে নাও, আর না হয় তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও। আমি তো কোনোভাবেই যেতে চাইছি না, সেও আমাকে একা ছাড়তে চাইছে না, কারণ যদি নিজের কোনো ক্ষতি করে দেই। তখন সে আমাকে বলল তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার খেয়াল রাখবো, তুমি আমার সাথে থাকবা। আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ ওই নরকে ফিরে যাওয়ার থেকে বিয়ে করে ফেলাই ভালো। আমি বাসায় কল দেই, ফোনটা আম্মু রিসিভ করে, আম্মু ফোন রিসিভ করে আমায় অনেক বকাবকি করে, আমি কিছু বলি না। আমি যে বিয়ে করতে চাইছি বলে ঠিক করলাম সেটাও বলতে পারলাম না।